পরিস্থিতিতে আর কি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ৬০ গম্বুজ মসজিদ যাওয়ার জন্য। মসজিদটা তৈরি হয়েছিল ১৫০০ শতাব্দীতে, তো আপনারা তার প্রমাণ এই ইটেই পাবেন। আমার এখানে নাকি কুমির থাকতো, এখন আর নেই। কখনো জানার ইচ্ছা হয়নি যে কেন বলা হয় ৬০ গম্বুজ? জানার ইচ্ছা হয় না আসলে। ৮০ ঘুরি ছবি তুলি শেষ। এই প্রথম আমি মসজিদের মধ্যে নামাজ পড়াও দেখছি, আর এই প্রথম মসজিদের মধ্যে ঢুকেছি। বুঝতে পারছি না কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না। সবাই নামাজ টামাজ পড়ছেন, তো আমাকে একজন এসে বললেন ভাই নামাজ পড়তে যাবে না? তো আমি বললাম যে না, আমি তো হিন্দু, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি কিন্তু আপনাদের কোনো রকম নিয়মকানুন জানি না। Hello everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching vlogging Dunia. বর্তমানে বাংলাদেশের অবস্থা ভীষণই খারাপ, রাজনৈতিক অস্থিরতা চলছে এখানে আজকের থেকে 3 দিনের হরতাল। তো এর মধ্যে আমি বেরিয়ে পড়েছি অনেকটা রিস্ক নিয়ে, জানি না রাস্তাঘাটে কী হবে, আর সবাই বারণ করেছিল না যেতে, বাট আপনাদের জন্য আমি বাড়িতে থাকতে পারিনি। ভাবলাম বাংলাদেশ সফরের যেহেতু শেষ দিকে আছি, তো আপনাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা স্থান ঘুরিয়ে আনি, আর যার নাম ৬০ গম্বুজ মসজিদ। খুলনা শহর থেকে ৩০ টাকার ব্যয় একটা রিক্সা করেছিলাম, আর রিক্সাটা প্রায় ৫-৭ মিনিট পরে নামিয়ে দিয়েছে আমাকে রূপসার পারে। তো এই রূপসা পার হয়ে আমাকে যেতে হবে বাগেরহাট। তো বাগেরহাট একটা আলাদা জেলা বাংলাদেশের। এখানে এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে, এখানে সিএনজি আমরা যেটাকে অটো বলি সেগুলো চলছে, টোটো চলছে, বাট বাস চলছে না। তো খেয়াঘাট থেকে বাইরে চলে এসেছি, এখানে কিন্তু সারি দিয়ে বাস টাস দাঁড়িয়ে আছে, বাট আমার মনে হয় বাস চলছে না। যদিও বা চলে থাকে তাহলে তো খুব ভালো হবে। বাগেরহাট ওই ৬০ গম্বুজ মসজিদ, এটা যাবে? হ্যাঁ, এটা যাবে। বাস চলছে এইবারে? বাসে একটাই চলতেছে, হরতাল না এলাকা। ভাইয়া ঠিক আছে, তো আমি বাস পেয়ে গেছি একটা বাগেরহাট যাওয়ার জন্য। একটু সামনের দিকে বসে। মামা এটা কি বাগেরহাটের মধ্যে পড়ছে জেলা নাকি খুলনা? না, এটা বাগেরহাট জেলা। আচ্ছা আচ্ছা, তো এই বাসে করে আমি যাচ্ছি ৬০ গম্বুজ মসজিদ। এইসব মিছিল টিছিল দেখলেই আর কি একটু ভয় ভয় লাগছে। এই পরিস্থিতিতে আর কি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ৬০ গম্বুজ মসজিদ যাওয়ার জন্য। তো এখন শুধু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। তো রূপসা থেকে বাসে উঠে প্রায় ৪০ মিনিট সময় লাগলো ৬০ গম্বুজ মসজিদে আসতে। তো এখান থেকে বাগেরহাট শহর ৭ কিলোমিটার মতো। তো আপনার বাগেরহাট শহরে যেতেই এই মসজিদটা পড়বে, তো আমার পিছনেই হচ্ছে সেই ৬০ গম্বুজ মসজিদ। তো এর জন্য টিকিট কাটতে হয়। তো এখানে হচ্ছে যারা বিদেশি পর্যটক আছে তাদের জন্য ৫০০, আর যারা সার্কের অন্তর্ভুক্ত আছে তাদের জন্য ২০০, আর যারা বাংলাদেশি তাদের জন্য ৩০ টাকা। ইন্ডিয়া হচ্ছে সার্কের অন্তর্ভুক্ত, তো আমাকে ২০০ টাকা টিকিট কাটতে হবে। আমি যদি না জানাই ওনাদের যে আমি ইন্ডিয়ান, তো হয়তো ওনারা বুঝতে পারবেন না। সবথেকে বড় কথা হচ্ছে আমি মহাস্থানগড়ে বাংলাদেশি পরিচয়ে আর কি ঢুকেছিলাম, তো তারপর থেকে খারাপ লাগছিল যে একটা সরকারকে ঠকানো হচ্ছে। তো আমি ঠকাবো না, আমি ২০০ টাকার টিকিট নিয়েই মধ্যে ঢুকবো, আর আপনাদেরকে এই ৬০ গম্বুজ মসজিদের ইতিহাসের ব্যাপারে সমস্ত কিছু বলবো। মামা এর মধ্যে ভিডিও করা যায়? ভিডিও করা যায়, বাইরে খোলা গেলাম সেটাও আছে, ছবি তোলা যায়। ভিডিও করা নিষেধ, পুরোই নিষেধ। ঠিক আছে, আচ্ছা, তার টিকিট কাউন্টার কোন দিকে? এটাই এখান থেকে। আচ্ছা,
না আমি তো 30 টাকা আমি তো দেবো না, আমি বেশি দেবো, কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া থেকে? হ্যাঁ, আমি তো বেশি। ইন্ডিয়া হলে আছে 200 টাকা। তো মধ্যে যদি ভিডিও করা যায় মামা তাহলে নাহলে 200 টাকার টিকিট কেটে যদি আমি ফিরে যাই তখন খারাপ লাগবে। করা যাবে, অত সমস্যা নেই। তো আমি এখান থেকে টিকিট কেটে নিয়েছি 200 টাকা দিয়ে, কারণ সার্কের আওতায় আছে ইন্ডিয়া, যার জন্য 200 টাকা ফ্রি। কাদের জন্য যেন দেখলাম, আচ্ছা 5 বছর যারা বয়স তাদের পর্যন্ত ফ্রি। তো আমার মনে হচ্ছে এখন 5 বছর বয়স হলে খুব ভালো হতো। তো যাই হোক, চলুন। এখানে একটা টাইম টেবিল আছে, দেখুন এটা দেখা খুব দরকার, কখন থেকে কখন খোলা। না না না, আমি একেবারে 50 জিবি। হ্যাঁ আমি ইন্ডিয়ান একা। এটা বলেই ঢুকলাম, মিথ্যা কথা বলে ঢোকাটা উচিত মনে হয়। ঠিক আছে না? ষাট গম্বুজ মসজিদের যে কমপ্লেক্সটা আছে এটা কিন্তু অসাধারণভাবে সাজানো গোছানো, পরিপাটিভাবে সব কিছুর যত্ন নেওয়া হয়, গাছপালা থেকে শুরু করে রাস্তাঘাট। আর যেটা ভীষণ ভালো লাগলো, মানে আপনারা দেখুন যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে, আর অনেক ভালোভাবে ডেকোরেট করা সমস্ত কিছু। তো এরকম একটা ঐতিহ্যবাহী মসজিদে আসার সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা না থাকে তাহলে অনেক সময় মন খারাপ হয়ে যায়। বা শুধু মসজিদ না, ঐতিহ্যবাহী যে কোনো জায়গায় যখন আপনি কোনো নোংরার মধ্যে থেকে আসবেন তখন সেই ঐতিহ্যবাহী জিনিসটার অতটাও মান থাকে না। তো এখানে প্রবেশ করার আগে আপনাদেরকে বাইরেরটা একটু ভালোভাবে দেখাই। তো বাইরের ভিউটা দেখানোর পরেই আমি মসজিদের মধ্যে প্রবেশ করব। যেহেতু মসজিদ আর আমি নন মুসলিম, তো একটু নিয়মকানুন হয়তো জানি না, তো কখনো যদি কিছু ভুল হয়ে যায় তাহলে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখনই। বাট আমি চেষ্টা করবো যেন আমার কাছ থেকে কোনো ভুল না হয়। এই ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত, কিন্তু এই মসজিদের গায়ে এমন কোনো শিলালিপি নেই যা থেকে জানা যায় যে এই মসজিদ কে নির্মাণ করেছিলেন এবং কত সালে নির্মাণ হয়েছিল। তারপরেও এই মসজিদের যে স্থাপত্য শৈলী সেটা দেখে কিন্তু সন্দেহের কোনো অবকাশ থাকে না যে এটা পীর খান জাহান আলীর বানানো। মসজিদটা তৈরি হয়েছিল 1500 শতাব্দীতে। তো আপনারা তার প্রমাণ এই ইটেই পাবেন। ইট দেখলে কিন্তু প্রত্যেকটা স্থাপত্য শৈলীর বয়স অনুমান করা সম্ভব। যারা এই নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু ঠিকঠাকভাবে গবেষণা করার পরেই তারা একদমই নিশ্চিত হয়েছেন যে এই মসজিদ পীর খান জাহান আলীর তৈরি। এই গেটটা থেকে ঠিক সামনেই আর একটা গেট আছে, যেই গেট থেকে আমি ঢুকেছি। তো এইটা আর একটা সাইড, এটা মসজিদের পিছন সাইড। এখানে লেখা আছে দেখুন, প্রত্নস্থল ও জাদুঘরের নিকট অবৈধভাবে ড্রোন ব্যবহারকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। তো আপনারা যদি ড্রোন ওড়াতেই চান তাহলে আপনাদেরকে পারমিশন নিতে হবে। আমার এখানে নাকি কুমির থাকতো, এখন আর নেই, মারা গেছে। জাদুঘরের মধ্যে আছে সে কুমির? আচ্ছা, কতদিন আগে অবধি ছিল এখানে? আপনারা দেখেছেন কি? আপনারাও দেখেননি? তো এখানে যদি সেই দুটো কুমির থাকতো তাহলে কিন্তু এই ভিডিওটা আরও অনেক বেশি চমৎকার হতো। তবে দুটো কুমির মারা গেছে সেটা শোনার পরে অনেক বেশি খারাপ লাগছে। তো এখানে একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে খান জাহানের। তো এত ইতিহাস আমি পড়ে আসিনি, আপনারা যদি পড়তে চান তাহলে এটা পজ করে ভিডিওটা পড়তে পারেন। এত লেখার মধ্যে আপনাদেরকে জাস্ট একটা লাইন দেখাই। 1985 সালে সমস্ত মানবজাতির জন্য তার অসামান্য সর্বজনীন মূল্যবোধের স্বীকৃতি হিসাবে ঐতিহাসিক মসজিদের শহর নামে প্রাচীন শহরটি বাগেরহাট ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে, যার মধ্যে একটি হলো বাগেরহাট শহর। তো এই বাগেরহাট শহরকেই কিন্তু ইউনেস্কো 1985 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে।
আমি এখন মসজিদের ঠিক উত্তর পশ্চিমে দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে উত্তর, ওই দিকটা হচ্ছে দক্ষিণ, আর যেখান থেকে এই দাদা হেঁটে যাচ্ছে সেই দিকটা হচ্ছে পশ্চিম, আর আমি যে গেট থেকে ঢুকেছি সেটা হলো পূর্ব। তো মসজিদটা উত্তর দক্ষিণে বাইরের দিকে আছে 160 ফুট আর ভিতর দিকে 143 ফুট। মানে আপনারা এখান থেকে আর ওই পাটটা যদি হিসাব করেন তাহলে এটা বাইরের দিকে আছে 160 আর ভিতর দিকে আছে 143। এই মসজিদের যে দেয়াল সেটা কিন্তু প্রায় 9 ফুট পুরু, এইদিকে 9 ফুট ওইদিকে 9 ফুট, মানে 18 ফুট মতো মধ্যে কম। আর পূর্ব পশ্চিমে যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে 104 ফুট বাইরে, মধ্যে হচ্ছে 88 ফুট। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি মসজিদের দক্ষিণ পশ্চিমে। তো এখানে আসার কারণ হলো আপনাদেরকে একটু মসজিদের গম্বুজগুলো দেখাই। তো দেখতে পাচ্ছেন যে সারিভাবে গম্বুজ আছে উপরে অনেকগুলো। তো যেহেতু নিচ থেকে দেখানো সম্ভব হচ্ছে না, তো আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখি। উত্তর দক্ষিণ এটা, তো উত্তর দক্ষিণে কিন্তু 11টা করে গম্বুজ আছে, এরকম 7খানা। মানে আপনি যদি পূর্ব পশ্চিমে হিসাব করেন এই দিকে আছে 7খানা, আর প্রত্যেকটাতে 11টা করে লাইন আছে। তো আপনারা ওখানে গুনলেই বুঝতে পারবেন যে 11টা গম্বুজ এই দিকে আর এই দিকে 7খানা। তো 7 11 যেহেতু 77, 4 কোণায় 4টে গম্বুজ, এই হলো 81। তো এই 81 গম্বুজকে 60 গম্বুজ কেন বলা হয় সেটা এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যদি তারা না বলতে পারেন তাহলে আমি যতটা পড়াশুনো করেছি এটা নিয়ে সেই থেকেই আপনাদেরকে বলার চেষ্টা করব। জানি না আমি ঠিক কি ভুল, তবুও আপনারা অল্প হলেও এই ব্যাপারে ধারণা পাবেন। তো আমি যখন এখানে ঘুরে ফিরে ভিডিও বানাচ্ছিলাম তো দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল, যাদের বাড়ি বাংলাদেশেই, হয়তো এই এলাকাতেই। তো দাদার কাছ থেকে জানবো যে 81 গম্বুজ যেহেতু মসজিদে আছে, তো এই মসজিদকে তবুও কেন 60 গম্বুজ বলা হয়। তো দাদা জানা আছে নাকি এই ব্যাপারে কিছু? এই বিষয়ে ভিতরে যে হুজুর আছে উনি বলতে পারবেন, কারণ আচ্ছা। আমরা এখানে স্টুডেন্ট ঘুরতে আসি। আচ্ছা হ্যাঁ, তো আমরা এই যে ম্যাথসে পড়ি আর কি, আচ্ছা আচ্ছা স্টাডিতে আসি। তো এখন ভিতরে যে হুজুর আছে ওরা ডিটেলসে আপনাকে সব বলতে পারবে। আচ্ছা। কখনো জানার ইচ্ছা হয়নি যে কেন বলা হয় 60 গম্বুজ? জানার ইচ্ছা হয় নাই আসলে, তেমন তো একটা মানে আপনি যেমন ট্রাভেল ব্লগ হ্যাঁ। করেন, আমরা তো আর এরকম আসি ঘুরি ছবি তুলি শেষ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখানে আমাদের কতবার আসা হয়েছে? 3-4 বার তো আসা হয়েছে। বাড়ি কোথায় আপনার? আমার বাসা হলো খুলনা সাতক্ষীরাতে। সাতক্ষীরাতে। হুম। আচ্ছা, দাদা সাতক্ষীরা? জি। বাহ। তো এখানে পড়াশোনা হয় সবার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো অনেকবার তো এখানে আসা হয়েছে, ভালো লাগে তো এখানে আসা? 7-8 বারের বেশি আসছে। কোন সময় বেশি মানুষজন আসে মনে হয়? বিকেলের যে টাইমে উইকেন্ড যখন থাকে তখন মূলত বেশি মানুষ আসে। এখন ফ্রাইডে অনেক? ফ্রাইডে অনেক বেশি। ফ্রাইডে জায়গা থাকে না, মানে ছবি তোলারও একটা থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো আমি এখন ঢুকবো মধ্যে, কারণ বাইরে থেকে অনেক কিছু দেখানো হয়ে গেছে, অনেক অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখিয়েছি। এবার মধ্যে যাব, গিয়ে যিনি আছেন এখানে হুজুর বলে না, যিনি হুজুর আছেন ওনার কাছে একবার জানার চেষ্টা করব যে মৌলভী সাহেব, তাই তো? তো ওনার কাছে একবার জানার চেষ্টা করব যে 81খানা গম্বুজ হওয়ার পরেও কেন এই মসজিদকে 60 গম্বুজ বলা হয়। মধ্যে ঢোকা যাবে কি এখন? আচ্ছা। তো সামনেই নামাজ চলছে, তো আমি বুঝতে পারছি না কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না। তো একটু দ্বিধার মধ্যে আছি আর কি। একজন লোকাল মানুষ থাকলে বা একজন মুসলিম যদি আমার সঙ্গে থাকতেন তাহলে হয়তো খুব ভালো হতো, বাট সেটা এখন যখন নেই তো কি করব বুঝে উঠতে পারছি না। ওইদিকে যাব কি যাব না। নামাজ চলাকালীন নামাজ পড়া হচ্ছে যে দেয়ালের দিকে মুখ করে, ওটা হচ্ছে পশ্চিম দেয়াল।
তো ওই দেয়ালের গায়ে দেখুন অনেকগুলো দরজা দরজা আকৃতির কিছু করা আছে। তো এগুলোকে মিহরাব বলে। তো এখানে কিন্তু পশ্চিম দেয়ালে 10খানা মিহরাব আছে, বাট মাঝের মিহরাবটা কিন্তু অনেক বেশি বড় আর অনেক বেশি কারুকার্য করা। আপনাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে মাঝখানের মিহরাব। তো এটা বড় এবং কারুকার্য করা। তো সামনে যাব কি না যাব বুঝতে পারছি না, মানে এই প্রথম কোনো মসজিদের মধ্যে ঢুকলাম। আপাতত বারণ করছে না কিছুতে, তার মানে আমি যেতে পারবো হয়তো আরও সামনে। বাট এই প্রথম আমি মসজিদের মধ্যে নামাজ পড়াও দেখছি, আর এই প্রথম আমি মসজিদের মধ্যে ঢুকেছি। এটাও হয়তো ঢোকা বারণ থাকতো যদি না এটা হেরিটেজ হতো, আর তারপরেও যতটা পারবো একটু সামনে যাই আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এখানে মিহরাবগুলো লাইন দিয়ে আছে, ঠিক আছে, কিন্তু এই মিহরাবের পরে এখানেও কিন্তু একটা মিহরাব থাকার কথা এই জায়গাতে, কিন্তু সেখানে কিন্তু একটা দরজা আছে। তো অনেকে মনে করেন যে এই মসজিদকে খান জাহান আলী তার দরবার হিসাবে ব্যবহার করতেন। এখানে তিনি দরবার বসাতেন, যার জন্য একটা দরজা রাখা হয়েছে ওনাদের দরবারে আসা যাওয়ার জন্য। তো অবশেষে আমি বেরিয়ে আসলাম মসজিদ থেকে। তো এর মধ্যে আর কি সবাই নামাজ টামাজ পড়ছেন। তো আমাকে একজন এসে বললেন, ভাই নামাজ পড়তে যাবে না? তো আমি বললাম যে না, আমি তো হিন্দু। তো চলে গেলেন। তারপর আমি ভাবলাম যে না, এখন যেহেতু নামাজের টাইম, তো এখানে থাকাটা ঠিক হচ্ছে কি না। তার উপর আমি নন মুসলিম, তো প্রথমবার যেহেতু দেখছি আর কি নামাজ পড়া বা মসজিদের মধ্যে প্রবেশ করেছি, তো সেই হিসাবে যদি আমার কোনো ভুল টুল হয়, তো যারা মুসলিম ভাইরা দেখছেন অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি কিন্তু আপনাদের কোনো রকম নিয়মকানুন জানি না। তো কেউ আমাকে কোনো কিছুতে বারণও করেনি। তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো যাই হোক, এবার আসি এই 7 গম্বুজ কেন বলা হয়। এটা একটা কারণ হচ্ছে, এই উপরে আমি বলেছিলাম যে উপরে গম্বুজগুলো হচ্ছে 7টা সারিতে 11টা করে গম্বুজ আছে। ওই হিসাবেই কিন্তু এটাকে 7 গম্বুজ নাকি বলা হতো। কালের বিবর্তনে ঘুরতে ঘুরতে সেটা 7 থেকে 60 হয়ে গেছে। তো এখন এটাকে 60 গম্বুজ বলা হয়। তো আরও হয়তো অনেক মত থাকবে, বাট আমি যেটা শুনেছিলাম সেটাই আপনাদেরকে জানালাম। আপনারা যদি কিছু শুনে থাকেন যে কেন 60 গম্বুজ নাম হলো, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা আপনাদের মতামত দেবেন। তো এখানে স্কুল থেকেও কিন্তু অনেকে এসছেন, জানি না ঘুরতে এসেছেন নাকি নামাজ পড়তে। ঢোকার মুখেই মিউজিয়ামটা ছিল, তো ওখানেই যাব। তো আপনারা যদি আসতে চান তাহলে খুলনা থেকে আপনাদের আসতে হবে রূপসার খেয়াঘাটে। তো ওখান থেকে যে কোনো একটা বোট নিয়ে 4 টাকা নেবে। তারপর এপারে এসে সিএনজি বা সিএনজি বা বাস পেয়ে যাবেন। শেষবারের মতো মসজিদটাকে একবার দেখিয়ে নিই। আর এই মসজিদের ব্যাপারে যদি আমি কোনো তথ্য দিতে ভুলে যাই, তো সেটা কি, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো 60 গম্বুজ মসজিদ থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি। এবারে যাব মিউজিয়ামে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, যে পুকুরটা দেখালাম যে ওখানে কুমির আছে, তো আর একটা ভাই বলল যে ওখানে কুমির ছিল না, বাট আরেকজন বলল যে ওই পুকুরেই কুমির ছিল। তো আমি বুঝতে পারছি না যে আসলে কি ওই পুকুরে ছিল কি না, বাট এটুকু জানি 2টো কুমির ছিল। আরেকজন বলল মাজারে আছে কুমির। তো কোথায় কুমির আছে সেটা খুঁজে বার করা এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু বাংলাদেশের পরিস্থিতিটা খুব একটা ভালো না। আমি ভিডিও করছি ঠিক আছে, বাট একটা চিন্তা আমার মাথার মধ্যে কিন্তু ঘুরছে যে আমি এখান থেকে বাস পাবো কিনা বা সিএনজি পাবো কিনা। প্রায় আধা ঘন্টা আমি কাটিয়েছি জাদুঘরের মধ্যে। তো দেখার মতন অনেক কিছুই আছে, তার মধ্যে
পোড়ামাটির বিভিন্ন পাত্র, লোহার পাত্র, ছোরা, খাঞ্জা নাহালির সময়কার পুতুল, খেলনা এগুলোও আছে। আর আছে একটা কুমির, যেটা অনেক বড়। আর কুমিরটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করুন। আমি না প্রথমে মিউজিয়ামে ঢুকে উপর দিকে যে ফটোগুলো আছে, মাজার বা বিভিন্ন মসজিদে ফটো লাগানো আছে, তো সেগুলোই দেখছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ কুমিরটা ছিল একদম মিডিলে, হঠাৎ চোখ পড়েছে না, আর রুমটা পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না। আমি না অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। তারপর নিজেকে সামলালাম। তো এখানে 3 দিনের হরতাল চলছে, যেটাকে আমরা বলি ধর্মঘট। আর এর মধ্যে আমি বেরোচ্ছি, আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, কারণ এই ঘোরার নেশা না এমন একটা নেশা যে ঘরে থাকতে ইচ্ছা করে না। কারণ অনেকেই আছেন হয়তো 60 গম্বুজ মসজিদ তাদের কখনোই দেখা হবে না, তারা দেখতেও পাবেন না। তো তারা যাতে বাড়ি বসে দেখতে পান, তাই জন্যই আমি এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন বা এসেছেন, আগেও ভিডিও দেখেছেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে যদি আমি কখনো আর কোনো ভিডিও বানাই বাংলাদেশে, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর যদি না বানাই তাহলে এটাই আমার শেষ ভিডিও হচ্ছে। তাই সবাইকে বলবো যে বাংলাদেশের মানুষজন অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমাকে, প্রতিটা মুহূর্তে আগলে রেখেছেন। প্রত্যেকটা মানুষ আমাকে বুঝতে দেননি যে আমি অন্য দেশে আছি, যেটা প্রতিবার আমার সঙ্গে হয়। আর যারা বাংলাদেশে কখনো আসেননি, আমি বলবো একবার বাংলাদেশ থেকে ঘুরে যেতে। এই মানুষগুলোর ব্যবহার দেখলে আপনারও মায়া হবে মানুষগুলোর উপর, দেশটার উপর ভালোবাসা জন্মাবে। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বেশি বকে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, আর দেখতে থাকবেন ব্লগিং দুনিয়া।